আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ওয়ার্ল্ড সায়েন্স একাডেমি। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। নতুন একটা ভিডিও টপিক হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 লেকচার 6। লেকচার 6 আমরা হচ্ছে অভিক্ষেপ এবং উপাংশ নিয়ে আলোচনা করব। অভিক্ষেপ এবং উপাংশ নিয়ে আপনাদের হচ্ছে অনেকেরই সমস্যা থাকে, কিন্তু অভিক্ষেপ এবং উপাংশ প্রায় হচ্ছে একই রকম। শুধু হচ্ছে উপাংশ হচ্ছে দিক নির্ণয় করে, উপাংশ হচ্ছে কি দিক নির্দেশ করে, কিন্তু হচ্ছে অভিক্ষেপের দিক নির্দেশ নয়। তো আমরা দেখি হচ্ছে উপাংশ কিভাবে নির্ণয় করতে এবং অভিক্ষেপ কিভাবে নির্ণয় করতে। আমরা হচ্ছে প্রথমে হচ্ছে অভিক্ষেপ দেখবো। অভিক্ষেপ ওই যে অভিক্ষেপ নির্ণয় ক্ষেত্রে প্রথমে হচ্ছে এরকম দেওয়া থাকে, এ ভেক্টর এ বরাবর বরাবর বি এর অভিক্ষেপ। এরকম যখন বলা থাকবে এ বরাবর বি এর অভিক্ষেপ, এ বরাবর বি এর অভিক্ষেপ, তার মানে সে বি এর অভিক্ষেপ। এ বরাবর বি এর অভিক্ষেপ, তার মানে সে বি cos θ। আর যখন বলবে বি বরাবর বরাবর এ এর অভিক্ষেপ, যখন বলবে বি বরাবর এর অভিক্ষেপ, তখন কি হবে? এ cos θ। তাহলে এ বরাবর বি এর অভিক্ষেপ বি cos θ, আর বি বরাবর এ এর অভিক্ষেপ তার মানে এ cos θ। এ এর অভিক্ষেপ তার মানে এ cos θ, বি এর অভিক্ষেপ তার মানে এ cos θ, এভাবে মনে রাখতে পারেন। তাহলে বি এর অভিক্ষেপ তার মানে বি cos θ, এ এর অভিক্ষেপ মানে এ cos θ। এখান থেকে কি লিখতে পারি? বি cos θ ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর। এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই কি হবে? বি ভেক্টর, অর্থাৎ বি ভেক্টর এখানে চলে গেছে, তাহলে এখানে কি হবে? এ ভেক্টরের মান। আর এখানে কি হবে? বি cos θ, এ cos θ, এ cos θ কি হবে? এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই হচ্ছে বি ভেক্টরের মান, বি ভেক্টরের মান। তাহলে সে এ বরাবর বি এর অভিক্ষেপ কিভাবে নির্ণয় করবো? বি এর অভিক্ষেপ তার মানে বি cos θ। আমরা জানি, আমরা কি জানি? এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু এ বি cos θ। তাহলে এ ডট বি ইকুয়াল টু এ বি cos θ। যদি এখান থেকে হচ্ছে বি cos θ মান নির্ণয় করতে, তাহলে একে নিচে ভাগ করে দিতে হয়। তো এই ক্ষেত্রে বলা যেতে পারে বি cos θ আর এই cos θ কিভাবে আসছে? এই সূত্র থেকে আসছে হচ্ছে এ বরাবর বি এর অভিক্ষেপ এবং বি বরাবর এ এর অভিক্ষেপ। আশা করি বুঝা গেছে। তাহলে কিভাবে নির্ণয় করতে হবে? এ বরাবর বি এর অভিক্ষেপ এবং বি বরাবর এ এর অভিক্ষেপ, এভাবে হচ্ছে নির্ণয় করা যাবে। তাহলে সূত্র কোনটা? সূত্র হচ্ছে এইটাই, যে এ ডট বি ইকুয়াল টু এ বি cos θ। তাহলে এই সূত্র থেকে কি আসে? এখানে যদি বি cos θ, এই বি cos θ, এখানে বি cos θ, দেখেন এটা এ ডট বি এর এ এর মান ভাগ করে দিচ্ছে। তারপর যখন এ cos θ বলছে তখন এ cos θ, তখন বি বি তখন ভাগ করে দিচ্ছে, আর এ ডট বি উপরে রয়েছে। এখানে এ হচ্ছে অভিক্ষেপ। অভিক্ষেপ খুবই মানে কঠিন না, মানে সেই সূত্র থেকে আসে, ডট থেকে আসে। কিন্তু যখন হচ্ছে উপাংশ বলে, উপাংশ নিয়ে ক্ষেত্রে যাওয়া দরকার নেই। উপাংশ আর অভিক্ষেপ প্রায় একই রকম। এখন শুধু নামটা চেঞ্জ করে দেবো, আর এখানে নামটা চেঞ্জ করবো। তাহলে এখানে কি উপাংশ? উপাংশ এখানে এর উপাংশ, তাহলে কি এর উপাংশ? তাহলে এ বরাবর বি এর উপাংশ আর বি বরাবর এ এর উপাংশ সবকিছু সেম, শুধু বি বরাবর এ বরাবর বি এর অভিক্ষেপ। তার মানে এখানে হচ্ছে এ একটা একক ভেক্টর যুক্ত হবে, আর এখানে কি গুণ হবে? এখানে হচ্ছে বি এর একটা একক ভেক্টর গুণ হবে, কারণ হচ্ছে বি বরাবর, তার মানে বি বরাবর, তার মানে হচ্ছে বি এর একটা অভিক্ষেপ হবে, বি এর একক ভেক্টর হবে। আর যখন এ বরাবর হবে তখন এ এর একটা একক ভেক্টর এখানে হবে। তাহলে এখান থেকে লেখা যায় একক ভেক্টরকে কি মানে প্রকাশ করা যায়? এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। এটা হচ্ছে একক ভেক্টর। এ ভেক্টর ডিভাইডেড বাই কি? এ ভেক্টরের মান। আর বি ক্যাপকে কিভাবে লেখা যায়? বি ভেক্টর ডিভাইডেড বাই কি? বি ভেক্টরের মান। এটাই হচ্ছে বি ক্যাপ। তাহলে এই ক্যাপ এবং বি ক্যাপ কিভাবে নির্ণয় করতে আশা করি বুঝা গেছে। তাহলে উপাংশ কি আর হচ্ছে আমার হচ্ছে অভিক্ষেপ কি আশা করি বুঝা গেছে। কিভাবে হচ্ছে অভিক্ষেপ নির্ণয় করবো এবং কিভাবে হচ্ছে উপাংশ নির্ণয় করবো, এই হচ্ছে কনসেপ্ট। তাহলে উপাংশ আর অভিক্ষেপ একই, শুধু উপাংশ দিক নির্ণয় করবে, অর্থাৎ হচ্ছে একটা একক ভেক্টর থাকবে। আর হচ্ছে বিশেষ ক্ষেত্রে যখন হচ্ছে অভিক্ষেপ নির্ণয় করবো তখন হচ্ছে কোনো ধরনের দিক নির্দেশ পাবে না, বা হচ্ছে ভেক্টর রিলেটেড কোনো ধরনের সংখ্যা থাকবে না, সরাসরি মান থাকবে, সেটা হচ্ছে অভিক্ষেপ। আর যেখানে হচ্ছে দিক রিলেটেড আই যে এরকম থাকতে পারে, সেটা কি? সেটা হচ্ছে উপাংশ। আশা করি বোঝা গেছে। এখন আমরা কি দেখবো? এখন আমরা ম্যাথ দেখবো। আমরা একটা সময় কনসেপ্ট নিয়ে আলোচনা করছিলাম, এখন কি করবো? আমরা হচ্ছে এখন ম্যাথ দেখবো। ম্যাথ কিভাবে করতে হয়, অভিক্ষেপ হচ্ছে উপাংশের ম্যাথগুলো কিভাবে সলভ করতে হয়। তাহলে প্রথমে যদি অভিক্ষেপ আসে, কি আসে? অভিক্ষেপ।
মানে অভিক্ষেপের ক্ষেত্রে অভিক্ষেপ এবং উপাংশ নির্ণয় করো। তাহলে এ বরাবর বি এর উপাংশ অভিক্ষেপ এ বরাবর বরাবর বি এর অভিক্ষেপ, তার মানে কি বি cos থিটা ইকুয়াল টু এ ডট বি এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। এটাই কি এ বরাবর বি এর অভিক্ষেপ। এখন এ ডট বি তাহলে এই দুটো কি করব, এই দুটোকে ডট গুণ করব। তাহলে কি দেওয়া আছে 3i প্লাস 4j 4j প্লাস 2k প্লাস 2k, এটাকে ডট করব কার সাথে, বি এর সাথে ডট গুণ করব। তাহলে হচ্ছে 4i প্লাস 2j প্লাস 3k, তাহলে হচ্ছে 4i প্লাস 2j প্লাস 3k ডিভাইডেড বাই কি হবে এ ভেক্টরের মান হবে। এ ভেক্টরের মান কিভাবে নির্ণয় করব, এ ভেক্টরের মান নির্ণয় করব এ যে ভেক্টর দেওয়া আছে তার মান কিভাবে নির্ণয় করব, রুট ওভার x এর সহগ মানে i এর সহগ প্লাস j এর সহগ তার স্কয়ার প্লাস k এর সহগ তার স্কয়ার, k এর সহগ তার স্কয়ার, এখান থেকে রুট ওভার 16 প্লাস 4 প্লাস 9 তাহলে রুট ওভার 29, রুট ওভার 29। তাহলে সি এর মান পাইছি, এর মান কত, রুট ওভার 29। এখান থেকে আমরা নির্ণয় করতে পারি কি নির্ণয় করতে পারি, বি cos থিটা এখান থেকে যে মান নির্ণয় করতে পারি। এটার সাথে যদি এটি গুণ করি তাহলে হচ্ছে 3 4 হচ্ছে 12, এটার সাথে এটি 3 4 12 তাহলে হচ্ছে 4 দুগুণে 8 প্লাস 3 দুগুণে 6 3 দুগুণে 6 তাহলে 3 দুগুণে 6 4 দুগুণে 8 আর 3 4 হচ্ছে 12 যেটা হচ্ছে রুট ওভার 29, রুট ওভার 29। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে যেটা আসবে তাহলে হচ্ছে 26 ডিভাইডেড বাই রুট ওভার 29। এটাই হচ্ছে আমাদের হচ্ছে a বরাবর b এর অংশ। এখন যদি বলে b বরাবর a এর অংশ কিভাবে নির্ণয় করব, এখন b বরাবর a এর অংশ সরি এখন হচ্ছে b বরাবর a এর অংশ। এখন যদি বলে b বরাবর a এর অংশ, আশা করি কিভাবে অভিক্ষেপ নির্ণয় করতে বুঝে গেছে। তাহলে উপাংশ যদি বলে উপাংশ কত যখন লেখা থাকবে তখন কি হবে, একটা একক ভেক্টর এখানে কি হবে এক হবে, কি হবে এখানে একটা একক ভেক্টর দিতে হবে। একক ভেক্টরের কাজ কি, এখানে হচ্ছে ওই ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান, তাহলে কি ওই ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান এটা হচ্ছে নির্দেশ করবে। তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে গুণ হবে কি ওই ভেক্টর, এই ভেক্টরটা কি এই ভেক্টরটা কি হবে এখানে গুণ হবে। তাহলে হচ্ছে 3i গুণ হবে হচ্ছে 3i প্লাস কি দেওয়া আছে 4j প্লাস কত দেওয়া আছে 2k ডিভাইডেড বাই কি করতে হবে, এখানে হচ্ছে মান লিখতে হবে এ ভেক্টর, তাহলে হচ্ছে এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান এ একক ভেক্টর, তাহলে হচ্ছে এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান এটা নির্দেশ করা হচ্ছে একে। তারপর এখানে কি করব, মান বসাবো রুট 29। এখানে কি করব, এখানে হচ্ছে একটা একক ভেক্টর আসছে, এগুলো কি টেবিল হচ্ছে ক্যালকুলেশন করে একটু সরাই নিয়েছি। তাহলে এগুলো হচ্ছে 12 প্লাস তার জন্য হচ্ছে 8 প্লাস হচ্ছে 3 গুণ হচ্ছে 6 ডিভাইডেড বাই রুট ওভার 29, এটা আমাদের ছিল। এখানে নতুন করে কি আসছে, গুণ হচ্ছে রুট ওভার 3i প্লাস 4j প্লাস 2k ডিভাইডেড বাই রুট ওভার 29। তাহলে রুট ওভার হচ্ছে এখানে কাটা যাচ্ছে, তাহলে 29 থাকছে। তার মানে এখানে কত হচ্ছে, এটা হচ্ছে 20 26 ডিভাইডেড বাই 29 ইনটু 3i প্লাস 4j প্লাস 2k। এইভাবে হচ্ছে অভিক্ষেপ এবং উপাংশ নির্ণয় করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে এ বরাবর বি এর অভিক্ষেপ কিভাবে হবে। তাহলে আমি সূত্র লিখে দিচ্ছি যে বি বরাবর এর অভিক্ষেপ মানে অভিক্ষেপ কিরকম হবে, আপনি এটা হচ্ছে নিজ দায়িত্বে বাড়ির কাজ করে নেবেন যে বি বরাবর এর উপাংশ কিভাবে নির্ণয় করা যাবে। তাহলে আমি দেখা দিচ্ছি এ বরাবর বি এর উপাংশ কিরকম হয়, এই উপাংশ এটা, আর বলতে কি দেখা দিচ্ছি এ বরাবর বি এর কি হয় অভিক্ষেপ কিভাবে হয়, কিভাবে নির্ণয় করতে হয় এটাও দেখা দিচ্ছি। এখান থেকে এটা মানে এটা কিন্তু হচ্ছে এর সাথে গুণ অবস্থা আছে, এর সাথে কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। এই দুটো গড় কোণ আর এটা কি আছে একক ভেক্টর। এই একক ভেক্টরে কি একক ভেক্টর ইকুয়াল হচ্ছে যে ভেক্টর সেই ভেক্টর ডিভাইডেড বাই সেই ভেক্টরের মান। মানে এইভাবে হচ্ছে কি নির্ণয় করতে পারে, উপাংশ নির্ণয় করা যেতে পারে। আমরা এখন একটু ডট দ্বারা নিয়ে কি করবো আলোচনা করবো, কি নিয়ে ডট দ্বারা নিয়ে আলোচনা করবো। এগুলো হচ্ছে আশা করি বুঝে গেছে বা তুলে নিচ্ছেন। টানা টানার ক্ষেত্রে আর হচ্ছে খেলার ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, টানার ক্ষেত্রে আর খেলার ক্ষেত্রে। টানার ক্ষেত্রে এবং খেলার ক্ষেত্রে দুইটা কিরকম হতে পারে এটা এখন দেখো। যে কোন ক্ষেত্রে আমাদের হচ্ছে শক্তি বেশি প্রয়োগ আছে বল বেশি প্রয়োগ করতে হবে,
কোন ক্ষেত্রে আমাদের জন্য টানাটা সহজ হবে নাকি হচ্ছে খেলাটা সহজ হবে, এটা আমরা দেখবো এখন। এখানে একটা হচ্ছে রল রোলার আছে, এখানে একটা রল রোলার আছে। আমি যদি এটাকে হচ্ছে কি করি, আমি যদি খেলি, এখানে একটা হাতল আছে, এটাকে যদি হচ্ছে খেলি, এটাকে আমি খেলতেছি, এদিকে কি করতেছে, এদিকে খেলতেছে, এদিকে ঠেলে নিয়ে যাচ্ছি। আর এখানে একটা রল রোলার আছে, যেদিকে আমি কি করতেছি, টানতেছি, এদিকে বল বল করে টানতেছি। এখন দেখেন এইদিকে টানা হচ্ছে, এদিকে খেলা হচ্ছে, খেলার ক্ষেত্রে এই সরি এখানে হচ্ছে দুদিকে দেখতে একটা চিত্র এখানে এটা হচ্ছে টানার ক্ষেত্রে, টানার ক্ষেত্রে কি হবে, এরকম হবে। আর কি করবো খেলার ক্ষেত্রে, খেলার ক্ষেত্রে এরকম হবে। এটা খেলা আর এটা কি, এটা হচ্ছে টানা। টানার ক্ষেত্রে আর খেলার ক্ষেত্রে, টানার ক্ষেত্রে এবং খেলার ক্ষেত্রে আমার যে কিভাবে কাজ করবে, যখন আমি টানতেছি তখন কি এইদিকে বস্তু সংযোজন করতেছে বা হচ্ছে এর একটা উপাংশ কোন দিকে কাজ করতেছে, এদিকে কাজ করতেছে। আমি যদি হচ্ছে এফ বলে টানি, কোন বলে টানি, এফ বলে যদি টানি, তাহলে এখানে কি হবে, এফ কস থিটা, আর উপরের দিকে কি হবে, এফ সাইন থিটা। যদি এফ থেকে যদি দুই অংশে ভাগ করি তাহলে সেই এফ সাইন থিটা যাবে উপরে, আর নিচে থেকে কি কাজ করতেছে, এম জি কাজ করতেছে, আর উপর দিকে কি করতেছে, প্রতিক্রিয়া বল কাজ করতেছে আর, প্রতিক্রিয়া বল এম জি। তাহলে এখান থেকে এফ কস থিটা এখান থেকে টেনে নিয়ে চলে যাচ্ছে, এখান থেকে কি লেখা যায় দেখেন তো, এখান থেকে লেখা যায় প্রতিক্রিয়া বল আর, তাহলে সে এম জি মাইনাস, তাহলে সে ওজন, বস্তুর ওজন কি ডাব্লিউ ইকুয়াল টু এম জি, বস্তুর যে ওজনটা আছে সেটা কি করতে পছন্দ করতেছে, এম জি মাইনাস এফ সাইন থিটা, মাইনাস এফ সাইন থিটা। এটাই হচ্ছে বস্তুর ওজন। বস্তুর ওজন কি হচ্ছে কতটুকু হচ্ছে আমার হচ্ছে বেশি বা হচ্ছে কষ্ট কতটুকু হবে বা হচ্ছে বস্তুর ওজন কতটুকু বৃদ্ধি হবে বা হচ্ছে বাড়বে, এটা কি, এটা হচ্ছে টানার ক্ষেত্রে। আর যখন আমি খেলতে যাবো, খেলার ক্ষেত্রে কোন দিকে বস্তু সরণ করতেছে, এইদিকে, তার মানে এফ কস থিটা, এইখানে হচ্ছে থিটা ধরবো, অর্থাৎ ভূমির সাথে যদি থিটা ধরি, যেখানে থিটা ধরবো থিটার সাথে কি হয়, অলওয়েজ কস হয়। বস্তুটা এদিকে যাচ্ছে, আমার হচ্ছে কোন দিকে দিচ্ছে, এই দিকে দিচ্ছে, তাহলে বস্তু কোন দিকে, এইদিকে ঠেলা ফলে কোন দিকে চলে যাচ্ছে, তীর যেভাবে এইদিকে আসতেছে, কোন দিকে আসতেছে, এইদিকে চলে আসতেছে, এইদিকে চলে আসতেছে। আমি যদি ভূমির সাথে কোণ নেই, কার সাথে কোণ নেই, এইদিকে হচ্ছে বস্তু যাচ্ছে, ভূমির সাথে যদি কোণ নেই, তাহলে সেইদিকে কি হচ্ছে এফ কস থিটা, যদি এফ বলে যদি খেলা হয়, এফ বলে যদি খেলা হয়, তাহলে এফ বলে যদি খেলা হয়, তাহলে এইদিকে হচ্ছে কি এফ কস থিটা, নিচে থেকে কি যাবে, এফ সাইন থিটা। এদিকে আরো একটা বল আসছে, সেটা হচ্ছে এম জি। তাহলে এখান থেকে বলা যায়, তাহলে এদিকে ওজন কত হচ্ছে, বস্তুর ওজন হবে ডাব্লিউ ইকুয়াল টু এম জি প্লাস এফ সাইন থিটা। এই ক্ষেত্রে এফ সাইন থিটা, এফ সাইন থিটার পরিমাণ হচ্ছে, এফ সাইন থিটার পরিমাণ হচ্ছে কমতেছে, আর এখানে এফ সাইন থিটার পরিমাণ হচ্ছে বাড়তেছে। অর্থাৎ এই ক্ষেত্রে বলা হচ্ছে খুব সহজভাবে যেটা বলা যাচ্ছে যে হচ্ছে কোন ক্ষেত্রে হচ্ছে আমার হচ্ছে ওজনটা বেশি হবে বা হচ্ছে আমার জন্য হচ্ছে খেলা কষ্টকর, আর কোন ক্ষেত্রে ওজনটা কষ্ট নিতে হচ্ছে বা হচ্ছে ওজনটা কমে যাচ্ছে, কোন ক্ষেত্রে আমার জন্য সহজ হবে। যেমন টানার ক্ষেত্রে, টানার ক্ষেত্রে কি হচ্ছে, আমি যখন টানতেছি তখন বস্তুটি আমি যেদিকে টানতেছি সেদিকে যাচ্ছে, আর আমি যেদিকে ঠেলছি তার বিপরীত দিকে মানে হচ্ছে প্রায় হচ্ছে তার উল্টা দিকের দিকে মানুষ যাচ্ছে। হচ্ছে আমি যখন ধাক্কা দিচ্ছি তখন হচ্ছে তীর যেভাবে নিচে দিকে কাজ করতেছে, যার ফলে এফ সাইনটা নিচে দিকে কাজ করতেছে এবং নিচের দিকে এনজিও কাজ করতেছে, যার ফলে কি হচ্ছে এই ধাপের মানটা বেড়ে যাচ্ছে। কি পরিমাণ বেড়ে যাচ্ছে, এফ সাইনটের পরিমাণ বেড়ে যাচ্ছে। আর যখন আমি টান দিচ্ছি তখন হচ্ছে এফ সাইনটের পরিমাণ কমে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া যায় যে হচ্ছে খেলা খেলা অপেক্ষা টানা কি হবে, সহজতে হবে, খেলা অপেক্ষা টানা সহজতে হবে। আশা করি বুঝে গেছে, লন্ডন যেগুলো ছিল এই কনসেপ্ট গুলো হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে তুমি নিতে পারেন, অভিক্ষেপ, তারপর হচ্ছে উপাংশ, লন্ডন খেলা অপেক্ষা টানা খেলা, এগুলো যদি খুব ভালোভাবে খেলা ক্লিয়ার থাকে তাহলে খুব ভালোভাবে আপনারা অ্যান্সার করতে পারবেন বলে আমি আশা করি। এগুলো কিন্তু ভিডিওতে দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।